পছন্দ? আমি তো আওয়ামী লীগের পক্ষে কোনো এমন কোনো কাজ করি নাই, কিন্তু আমি আমার পেশা দায়িত্ব নিয়ে কাজ করছি। এখন সরকার মনে করছে যে আমি তাদের অনুগত থাকবো, বা আমি তাদের দলের লোক, বা আমি তাদের বিশ্বস্ত, তারা মনে করতে পারে না, করতে পারে, সেটা আমি জানি না। আমি পোস্টিং পাইছি, আমি আছি, তাদের ব্যাপার। তারা এটা জিজ্ঞেস করতে হলে আমি তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনারা তাকে কি আওয়ামী লীগ মনে করছেন নাকি মনে করছেন। ঠিক আছে, আমি এটা মিলল কেমনি সেটা আমি বুঝলাম না। আমাদের একজন দর্শক উনি বলেছেন যে হারুনকে ঘুষি দেওয়ার ছবি আমার কাছে আছে। যাই হোক প্রফেসর আসিফ নজরুল, আমরা একটু কূটনীতিতে যেতে হবে। কূটনীতিতে মানে এই কথাটা বলা হচ্ছে যে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে বাংলাদেশকে শক্তিশালী মিত্র হিসাবে দেখতে চায় বাংলাদেশ। সর্বশেষ যে ডেরেক শোলে এসেছিলেন, সে ডেরেক শোলে এরকম একটি মতামত ব্যক্ত করেছেন। আপনার কাছে কি মনে হয় বিশ্লেষণটা? যদি চীন এবং রাশিয়ার প্রভাব ঠেকাতে হয়, যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র হতে হয়, তাহলে কি বাংলাদেশের পক্ষে অপশন যে ইন্ডিয়ার সাথে আরো গভীরতর রাজনৈতিক সম্পর্ক সৃষ্টি করে, নাকি কি আপনার মানে এই বার্তাটার অনুবাদ কি আসলে আপনার কাছে? আমি সোজাসুজি যেটা মনে করি, যে এটা আমরা জানি, আমরা বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করি, যারা কলাম লিখি, যারা পলিটিক্যাল ব্যাপারে আগ্রহ থাকে, যে বহুদিন যাবত আমেরিকার পলিসি ছিল, যতদিন জো বাইডেন আসছে তার আগে পর্যন্ত, যে বাংলাদেশের ব্যাপারটা ওরা দে ইউজ টু লুক এট বাংলাদেশ থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো। ইন্ডিয়াকে একটা মানে লোকাল মালিকানা দিয়ে দিয়েছিল, বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়া ডিল করবে। এখন যেহেতু বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, চীন রাইজ করেছে, ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সাথে চীনের এক ধরনের স্ট্র্যাটেজিক রিলেশন হচ্ছে, এই সমস্ত নিষেধাজ্ঞা, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরও ইন্ডিয়া তাদের তেল কিনছে, গ্যাস কিনছে, ইন্ডিয়া সম্পর্ক বজায় রেখেছে। এখন আপনার এই ইন্টারন্যাশনাল পলিটিক্সের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমেরিকা সরাসরি তার সাথে খুবই তার কথা শুনবে এরকম একটা সরকার চায়, হ্যাঁ, বা তার ইন্টারেস্ট সার্ভ করবে এই ধরনের একটা সরকার চায়। এখন বাংলাদেশে ধরেন যেই সরকারগুলো ক্ষমতায় থাকে, তারা ক্ষমতায় থাকার জন্য যে কোনো দেশের পায়ে ধরতে পারে ক্ষমতায় থাকার জন্য। এটা আমি আওয়ামী লীগ বিল বলছি না, আমাদের সরকারগুলো সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা, যে কোনো দেশের, যেই দেশের সাথে সম্পর্ক ভালো থাকলে ক্ষমতায় সে থাকতে পারবে, সেই দেশের সাথেই রাখবে। সমস্যা হয়ে গেছে এখন আপনি যদি ধরেন তিনটা রাষ্ট্র পরস্পর শত্রু, তিনটা রাষ্ট্রই পাওয়ারফুল, তিনটা রাষ্ট্রই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে রোল রাখতে পারে বিভিন্ন ভাবে। এখন তিনটা রাষ্ট্র আবার পরস্পর শত্রু, তখন আমি যদি ক্ষমতায় থাকতে চাই, তিনটা রাষ্ট্রের সাথে আমি একসাথে সম্পর্ক রাখবো কিভাবে? দিস হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর দিস গভর্নমেন্ট। ঠিক আছে, এখন ধরেন চীনের বাংলাদেশকে ক্ষতি করার ক্ষমতা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে আমেরিকা, সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকা বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে খুবই খারাপ রোল রাখতে পারে, আমাদের শান্তিরক্ষী বাহিনী আছে সেখানে একটা ভূমিকা রাখতে পারে। চীন আবার এখানে বড় বড় উন্নয়ন প্রকল্পে তারা ফাইন্যান্স করেছে, সেখানে একটা খারাপ রোল রাখতে পারে। ইন্ডিয়া তো মানে বাংলাদেশের প্রশাসনের ভিতরে বিভিন্ন জায়গা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ভাবে, সে ওর ক্ষতি করতে পারে। এখন এই তিনটা রাষ্ট্রের মধ্যে কারোর সাথে কারোটার সম্পর্ক নরমাল না। এখন এই তিনটাকেই মিত্র রাখা কিভাবে যাবে, মানে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি মুখে মুখে আমেরিকা যতই বলুক আমি এখানে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এগুলি করছি, মানবাধিকারের জন্য করছি, গণতন্ত্রের জন্য করছি, আসল কথা হচ্ছে আমেরিকার স্বার্থ। এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সে একটা বড় ডিল পায়, ধরেন একটা ডিফেন্স পারচেজের ডিল পায়, বা যদি এরকম একটা অ্যাসুরেন্স পায় যে চীনের সাথে সম্পর্ক আস্তে আস্তে গুটিয়ে ফেলছে, তো সে সুষ্ঠু ইলেকশনে এত বেশি মাথা ঘামাবে না। 2014-18 দেখেছি। আমার মনে হয় একদম পরিষ্কার। গভর্নমেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তিনটার সাথে একই সাথে ভালো সম্পর্ক রাখা, এটা ভেরি চ্যালেঞ্জিং। আমি একটু এই জায়গা থেকে প্রশ্নটা একটু জনাব শহীদুল সাহেব আপনার কাছে করতে চাই, যে সবচেয়ে বেশি এই বিদেশিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে র্যাব এবং র্যাবে থাকা কয়েকজন কর্মকর্তার উপর স্যাংশন। যে স্যাংশন নিয়ে আসলে অনেক কথা হয়েছে যে বাংলাদেশে সরকার এটি আসলে কিভাবে দেখছে। র্যাবের সাবেক ডিজি, সে সময় উনি বর্তমানের যিনি আইজিপি আছেন তার বিরুদ্ধেও স্যাংশন আছে। আপনার কাছে কি মনে হয় যে এই স্যাংশনটা যে শুধু পুলিশ কর্মকর্তা বা র্যাব কর্মকর্তাদের দেওয়া হলো, এটা কি আসলে ঠিক হয়েছে, বা এটা আপনি কিভাবে দেখেন, যে আপনারা যারা পুলিশের সাথে ছিলেন বা আছেন সেটাকে আসলে কিভাবে দেখেন? না, আমাদের বললে তো আমি তো বলবো ঠিক হয়নি, কেননা তারা তো উচিত ছিল সুনির্দিষ্ট যদি কোনো একটা অভিযোগ থাকে সেগুলিকে যাচাই বাছাই করা, পুলিশের সরকারের মন্তব্য নেওয়া, তারপর তারা ডেলিভারিটলি একটা সিদ্ধান্ত নেওয়া ছিল। তারা তো এক পক্ষ তথ্য নিয়ে এই স্যাংশনটা দিয়েছে। সাবেক পুলিশ
পুলিশ কর্মকর্তা হিসেবে আমি তো বলবো এটা ঠিক হয়নি। আমি সেটাই জানতে চাইছিলাম আপনার কাছে কেন মনে হয় যে র্যাবকে এখানে সিঙ্গেল আউট করা হলো? কারণ আমাকে যদি বলেন আমি বলবো যে এটা শুধু র্যাবকে না, র্যাবকে, পুলিশকে, আদালতকে, সবাইকেই আসলে স্যাংশন দেওয়া উচিত ছিল। যদি ক্রস ফায়ারের জন্য র্যাবের যতটা দায় আছে, পুলিশেরও আছে, আদালতেরও আছে, এটা আমি মনে করি। কিন্তু র্যাবকে কেন? আমি মনে করি আত্মপক্ষের সমর্থন না দিয়া বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী বা র্যাবের অথরিটির কোনো বক্তব্য না নিয়ে একপক্ষভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আমি মনে করি এটা ঠিক না। আমার বাসায় আপনাকে আসতে দিব না, সেই জন্য আমি আপনাকে কেন জিজ্ঞেস করব? মানে এটা তো হয় না কোনোদিন। মানে রাইট, আপনাকে আমার বাসায় আসতে দিব না, কিন্তু আমার আসতে দিবেন না এটা ঠিক আছে, আপনার ইচ্ছা আসতে দিবেন না, কিন্তু আপনি আসতে দিবেন না এটা তো আমার দেশের জন্য বদনাম। আপনি তো আমাকে আমাদের একটা অভিযোগ করে বলছেন, আমার অভিযোগ না দিতে অনেক কথা, অভিযোগ এনে আমায় বলছেন যে আমরা আসতে দেবো না। যদি অভিযোগ না করতেন তাহলে আপত্তি নেই। আমি ছাদ থেকে দেখছি আপনি গুলি করে মানুষ মারেন। আপনি দেখছেন এটাকে আমি মানুষ মারছি না পাখি মারছি, কি সন্ত্রাসী মরছে না কে মরছে না আমাকে আমার আত্মরক্ষার জন্য মারছে কিনা এটা তো তদন্ত হয় নাই। এই আত্মপক্ষের সুযোগ তো নাই, কাজেই একপক্ষ হয়ে গেছে বিদায়ী আমরা আবার মনে করি ঠিক হয়নি। গত 2 বছর ধরে এই ঘটনা যখন চলছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাথে 2-1 বার আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ সরকারকে এই সুযোগ দেওয়া হয়েছিল যে তারা এটি প্রমাণ করুক যে র্যাব এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত নয়। তাদের দেওয়া প্রতিবেদন এখনো তাদেরকে সন্তুষ্ট করতে পারে নাই। আত্মপক্ষ সমর্থন আর কিভাবে করবেন? এটা আপনি তো অ্যাকশন নেওয়ার পরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্যপত্র ধরে জানানো হয়েছে, এখন তারা যদি সন্তুষ্ট না হয় তারা নিজেরাও বলছে যে স্যাংশন একবার হলে এটা উঠাইতে বেশ এটা লম্বা প্রসেস সময় লাগবে। তো তারা তো এখন পজিটিভ অ্যাটিটিউড শো করতেছে। কয়েকদিন আগে যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন উনিও তো র্যাবের প্রশংসা করলেন, এখন তারা বলতেছে তাদের তো অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, তাদের তো ইমপ্রেশন চেঞ্জ হয়েছে। এখন হয়তো উইথড্র হবে সময় ব্যাপার, তাদের যে প্রসিডিউর আছে প্রসিডিউর অবজার্ভ করে তারপর হয়তো উইথড্র হবে। জনাব শহীদুল হক, আপনার কি দেখে মনে হলো যে তাদের অ্যাটিটিউড পজিটিভ? আমার কাছে তো মনে হচ্ছে তারা আগেও যা বলতো এখন তা বলছে না। তারা তো বলছে না, এখন র্যাবের যত অগ্রগতি হয়েছে, র্যাবের এখন অনেক সংশোধন হয়েছে, এই কথাগুলো তারা নিজেরা বাংলাদেশে এসে বলে গেছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী যিনি আসলেন প্রকাশ্যে মিডিয়াতে বলছে, ওনার মৌখিক আমি তার বক্তব্য অবশ্য শুনছি যে র্যাব গত কিছুদিন স্যাংশনের পর থেকে কোনো ক্রস ফায়ার করে না এটা বলেছেন, কিন্তু তিনি আসলে এটি বলতে পারেন কিনা র্যাবের সংশোধন হয়েছে, তাহলে তো বোঝা যায় যে র্যাব আসলে একটি ভুল করেই যাচ্ছিল। আপনিও কি সেটি বলছেন যে র্যাবের সংশোধন হয়েছে? এটা তাদের বক্তব্য আমি সেটাই বললাম। ওকে, এই বিষয়ে একটু প্রফেসর আসিফ নজরুল আপনাকে শুনতে চাইবো যে প্রফেসর আসিফ নজরুল মানে র্যাবকে কেন সিঙ্গেল আউট করা হলো? এখানে পুলিশ রয়েছে, তাদের মাদার অর্গানাইজেশন বা যেটি প্রধান অর্গানাইজেশন, আদালত রয়েছে যারা আসলে কোনো ধরনের এরকম কার্য হয়েছে কিনা সেটি দেখা, বিভাগীয় তদন্ত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেটি তদন্ত জমা দিতে হয়। সবকিছু বাদ দিয়ে র্যাব কেন? 5 জন লোক কেন? আমার মনে হয় র্যাবের নাম সবচেয়ে বেশি এসেছে। আবার র্যাব তো আপনার পুলিশ, র্যাবের মধ্যে পুলিশ এবং আর্মিও আছে। তো র্যাব যদি আপনি ধরেন তার মানে পুলিশ এবং আর্মির লোককে আপনি শাস্তি দিচ্ছেন, যারা শাস্তি পেয়েছে তো ম্যাক্সিমাম পুলিশের লোক। তো এখন এটা হচ্ছে কি একটা মেসেজ দেওয়া যে তোমাকে মানে টাইট দেওয়ার বা তোমাকে বিব্রত করার, তোমার সমস্যা করার ক্ষমতা আমার আছে। এই মেসেজটা আমেরিকা ভালো উদ্দেশ্যে দিয়েছে না খারাপ উদ্দেশ্যে দিয়েছে আমি জানি না, কিন্তু মেসেজটা ওয়াজ ভেরি স্ট্রং এবং ইট ওয়ার্কড। এরপরে আপনার গুম ক্রসফায়ার একটু কমে গেছিল। আমি না খালেদ আমার এমনি কথাগুলো বলতে বলতে আমি একটু যে শহীদুল ভাইকে বলতে চাই, শহীদুল ভাই আপনি তো এখন আর পুলিশে নাই, আপনি আওয়ামী লীগ বা বিএনপি কোন দল থেকে ইলেকশন না করে আপনি একটা খুব চমৎকার কথা বলেছিলেন আপনার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যে পুলিশ কমপ্লেইন কমিশন বলে কিছু নাই। আপনি চেয়েছিলেন 2007 বা কত সনে আপনি চেয়েছিলেন এরকম পুলিশের সংস্কার হোক, এটা হয় নাই। আপনি যদি ওই লাইনে কথা বলেন তাহলে দেশের মানুষের অনেক উপকার হয়। আপনাকে ভাই কয়েকটা কথা বলি, আমরা তো পত্রিকাগুলি পড়ি, আমাদের খুব ডিস্টার্বিং লাগে বুঝছেন। ভুয়া মামলা, গায়েবী মামলা এগুলো তো শুনলেন। অনেক জায়গায় দেখি যে পুলিশের ভয়ে মামলা করছে না, মামলা করার পর হুমকি দেওয়ার পর মামলা উইথড্র করছে। পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে মামলা গ্রহণ করা হয় না, পুলিশের বিরুদ্ধে মামলা করলে মামলা উইথড্র করতে হয়, ভয়ের চোটে মামলা উইথড্র করে। এরকম ঘটনা আমরা পত্রিকায় দেখেছি। আপনি যদি চান আমি পার্সোনালি গবেষণা করে আপনাকে নিউজগুলো পাঠাবো। পুলিশের বিরুদ্ধে যখন গুরুতর অভিযোগ আসে তখন দেখা যায় শাস্তি দেওয়া হয় কি, ক্লোজ করা হয়। ক্লোজ করা কোনো শাস্তি হলো? তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হয়, এটা কোনো শাস্তি হলো? তারপরে আপনার এই যে বিএনপি লাস্ট আন্দোলনের আগে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে সেই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় অভিযোগ হচ্ছে বিনা উস্কানিতে পুলিশ গুলি করেছে, বুকে সরাসরি বুকে গুলি লেগেছে।
এগুলি কি ভাই আপনাদের সহ্য হয় বলেন? আপনাকে একটা কথা শুধু বলি, আপনি অনেক আইন কানুনের কথা বললেন, আপনি পড়াশোনা করেন বোঝা যায়, কারণ আপনার এই বইটা না হলে আপনি লিখতে পারতেন না। আপনি একটু সংবিধানটা পড়ে দেখেন, ওখানে লিখেছে পুলিশ যে আছে আপনারা হচ্ছেন জনগণের সেবক, আপনারা আমাদের সেবক। আপনারা খালেদা জিয়া বা শেখ হাসিনার সেবক না, আপনারা আমাদের সেবক। আপনাদের যে ট্যাক্স, আপনাদের যে বাড়ি গাড়ি, আপনাদের যে সকল কিছু স্বাচ্ছন্দ্য সবকিছু, এটা জনগণের টাকায় হয়, এটা বিএনপির কর্মীদের বা আওয়ামী লীগের কর্মীদের টাকায় না। আমি একটু কথা বলি শহীদুল ভাই, আমি একটা আপিল আপনাকে রাখি, এক মিনিটে শেষ করুন ভাই প্লিজ। জি জি স্যার। শহীদুল ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনি কোনো দলে যায় না, দলে যাওয়া লোক বহু আছে, আপনি নিরপেক্ষভাবে এই জিনিসগুলো তুলে ধরেন। আমরা পুলিশকে খুব ভালোবাসতে চাই, আরো অনেক ভালোবাসতে চাই। ওকে, আমি দলের পক্ষে না, আমি কিন্তু পুলিশে যে অ্যাকশন, পুলিশে চাকরি করে যে কাজগুলি করছে সেটা আমি জাস্টিফাই করতেছি। আমার শেষ প্রশ্ন, একটি কথা আছে যেটা আমাদের প্রযোজক আরাফাতও করলেন, যে আপনি কি আওয়ামী লীগের টিকেটে সংসদ নির্বাচন করতে যাচ্ছেন? সেটা আমি চাইলেই কি আওয়ামী লীগ আমাকে টিকিট দিবে? আপনি মনে করেন দিলে করবেন কিনা? আমরা ওবায়দুল কাদের সাহেবকে বলবো, শেখ হাসিনাকে বলবো, হ্যাঁ দিলে করব, দিলে করব। আওয়ামী লীগের পক্ষে আমি তো ইলেকশন করলে দিতে মানে করতে চাচ্ছেন, তাই তো? আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে, আমি করতে চাচ্ছি। শহীদুল ভাই, আপনাকে যদি বিএনপি নমিনেশন দেয় আগামী ইলেকশনে, আপনি করবেন? বিএনপি যদি চায় সেটা আমি পরবর্তীতে করবেন, সেটা আমি সিদ্ধান্ত নিব না। কিন্তু আপনি আওয়ামী লীগের টিকেটে সংসদ নির্বাচন করতে চাচ্ছেন, এবং আওয়ামী লীগের টিকেটে যদি সংসদ নির্বাচনের জন্য আপনাকে মনোনীত করে তিনি করবেন। সম্পূরক প্রশ্ন করেছিলেন জনাব আসিফ নজরুল যে আপনি বিএনপি থেকে নমিনেশন দিলে সেটি করবেন কিনা। আপনার কথা আমরা যা বুঝলাম, আপনি বিএনপি থেকে নমিনেশন চান না, আপনি বিএনপির হয়ে ইলেকশন করবেন না, তাই তো? আমরা অনুষ্ঠান শেষ করবো। জি জনাব শহীদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল। আপনাকেও দর্শক, আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো দুজন নতুন অতিথিকে নিয়ে আসবো। আজকের অতিথিদের কথা আপনারা সবাই শুনেছেন, এবং আগামী সপ্তাহ পর্যন্ত